হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমরা আজকে যে কুয়েরি নিয়ে কথা বলবো, আজকে আমাদের এটা প্রথম ক্লাস, অনলাইন ফার্স্ট ক্লাস। এটা তোমরা সবাই জানো যে দেশের যে পরিস্থিতি, তাতে আমাদেরকে হচ্ছে এখন কলেজে যাওয়া বন্ধ, সব স্কুল কলেজ সবই বন্ধ, সারা দেশ সারা পৃথিবী আসলে স্থবির। তো এর মধ্যে আমাদের অনলাইনে ক্লাস নেওয়ার যে নির্দেশটা আসছে উপর থেকে, কারিগরি মন্ত্রণালয় থেকে, কারিগরি বোর্ড থেকে। তো সেই প্রেক্ষিতে প্রত্যেকটা সারা বাংলাদেশের সব পলিটেকনিক কলেজের সব টিচাররাই চেষ্টা করতেছে যে অনলাইনে ক্লাস নেয়ার। আসলে আমরা তো হুট করে এই ডিসিশনটা আসছে, আমরা সবাই অপ্রস্তুত, আমরা টিচাররাও যেমন অপ্রস্তুত, তোমরা স্টুডেন্টরাও অপ্রস্তুত। অনেকেরই নেটের প্রবলেম, অনেকের অনেক সমস্যা। সো লাইভ ক্লাস বলতে যেটা বোঝায়, আসলে সেই লাইভে আসলে আমি নিতে পারছি না ক্লাসটা। তো সমস্যা যে ওই একটাই, যে আমি যদি লাইভ ক্লাস করিও তাহলে তোমাদের অনেকেই লাইভে থাকতে পারতেছো না ওই টাইমটাতে। তারপরে আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে তোমাদের নেট স্পিডের অনেক প্রবলেম হচ্ছে, বা অনেকের এমবি নাই, অনেকে বাসা থেকে বেরোতে পারতেছো না, অনেক রকম প্রবলেম আছে এটা লাইভটা যদি আমি করি। আর আরেকটা অসুবিধা যেটা বড় আমার দিক দিয়ে, কারণ হচ্ছে যে আমার তো ওই রকম সেট আপ নাই। অনলাইন ক্লাস নেওয়ার জন্য যে সেট আপটা দরকার, যে হার্ডওয়্যারগুলো দরকার, যে সেগুলো তো আমার আসলে এখানে এখন সেট আপ করা নাই। তো আমি আসলে যদি তোমাদেরকে ফেসবুক লাইভ বা হচ্ছে কি বলে গ্রুপ লাইভে বা মেসেঞ্জারে কল করে, বা ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো জায়গায় আমি যদি ক্লাসটা নিই, তাহলে আমাদের এই স্ক্রিনটা, তোমরা জানো যে আমরা যে প্রজেক্টটা করি বা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে যে কোর্সগুলো, সবে আমাদের কোডিং করতে হয়, ল্যাপটপে করতে হয়, পিসিতে করতে হয়। সো এটা যদি করতে হয় তাহলে আমরা আসলে ওটা দেখাইতে পারবো না, তাই না? যদি আমাদের কাগজ কলম হইতো বা বোর্ড হইতো, তাহলে আমরা ফোন দিয়ে রেকর্ড করে, বা ফোনটা লাইভ অবস্থায় ফোনের ক্যামেরা শিফট করে দিয়ে ওইটা কাগজ কলম বা বোর্ড যে কোনো কিছু দেখাইতে পারতাম। কিন্তু আসলে ল্যাপটপের স্ক্রিনটা আসলে ওইভাবে দেখাইলে বুঝতেও পারবা না ফোন থেকে, বা যেভাবে হোক লাইভটা আসলে খুব সমস্যা। তো সেই জন্য আমি যে জিনিসটা করছি, আমি খুব ঘাটাঘাটি করছি বেশ কিছু জিনিস। আমি একটা স্ক্রিন রেকর্ডিং একটা সফটওয়্যার পাইছি, এবং এই সফটওয়্যারটা বেশ মোটামুটি আমার কাছে ভালো লাগছে, ইন্টারেক্টিভ লাগছে, যে শুধুমাত্র তোমাদের স্ক্রিনটাই রেকর্ড হবে না, সাথে আমাকেও তোমরা দেখতে পাবা, স্ক্রিনের পাশে রাখতে পারবো, ইচ্ছা করলে আমি যে কোনোভাবে সাজাই নিতে পারি। সো সেই জন্য আসলে এই সফটওয়্যারটা ইউজ করা। তো যাক, বেশি কথা না বলি, আমরা ক্লাস শুরু করি। তো তোমরা খুব সবাই জানো, তোমরা যারা ক্লাস করছো সবাই জানো যে আমরা হচ্ছে আজকে এই কোর্সটা করব, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এটা করতেছি হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য, তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য ওয়েব ডেভেলপমেন্ট। তো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট প্রত্যেকেরই আমি যতদূর ক্লাস নিয়েছি একই জায়গায় রাখছি দুইটাতে, আমার যতদূর মনে পড়ে। তো সেখানে হচ্ছে তোমরা লাস্ট করছিল হচ্ছে এই যে জব 3 করা হয়েছিল, সেটা হচ্ছে কি ছিল, একটা ড্রপ ডাউন মেনু, যে কোয়েরি দিয়ে একটা ড্রপ ডাউন মেনু আমরা তৈরি করছিলাম। তো আজকে যেটা করব, যে তারপরে 41 পেজ থেকে শুরু করে 44 পেজ পর্যন্ত যেই প্রজেক্টটা আছে, সেটা হচ্ছে যে কোয়েরির মাধ্যমে ফর্ম ভ্যালিডেশন। তো ফর্ম ভ্যালিডেশন কেন লাগে এবং ফর্ম ভ্যালিডেশনটা কী, আমি এটা আগে বলি যে ফর্ম ভ্যালিডেশনটা কী। ফর্ম ভ্যালিডেশনটা হচ্ছে যে আমরা বিভিন্ন সাইটে ইউজার রেজিস্ট্রেশন করি, তাই না? আমরা যদি নতুন ইউজার হই তখন আমরা রেজিস্ট্রেশন করি। ইভেন ফেসবুকে মনে করো তুমি ফেসবুকে নতুন করে যদি অ্যাকাউন্ট খুলতে চাও, তখন তোমার একটা রেজিস্ট্রেশন করা লাগবে। ইমেইল যদি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাও, একটা নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে। এরকম যে কোনো তুমি অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে যদি তোমার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটা রেজিস্ট্রেশন নিউ ইউজার রেজিস্ট্রেশন একটা ফর্ম ফিল আপ করতে হবে। সো এই যে ফর্ম ফিল আপটা করতে হবে, এই ফর্মটাকেই হচ্ছে বলা হয়, এই ফর্ম শুধু না, লগ ইন ফর্ম বলো, যে কোনো টাইপের যে ফর্ম, যেখানে ইউজার ইনপুট দিবে, যেখানে ইউজার তার ইনফরমেশনগুলো রাখতে পারবে, সো সেইটাই হচ্ছে ফর্ম। তো ফর্মের স্ট্রাকচার তোমরা জানোই, ইনপুট ফিল্ড থাকে অনেকগুলো, ড্রপ ডাউন থাকতে পারে, রেডিও বাটন থাকতে পারে, অনেক কিছু দিয়ে থাকতে পারে। তো এটা অবশ্যই তোমরা ওয়েব কোর্সে শেখার কথা, যেটাই হোক। সো ওয়েব কোর্সে যেগুলো শিখছো সেইগুলো থেকে সে ফর্ম ক্রিয়েট করা শিখছো। এখন আমরা আসবো, আমরা যে কোয়েরি দিয়ে ফর্ম ভ্যালিডেট করব। ফর্ম ভ্যালিডেট কী জিনিস বা ভ্যালিডেশন কী জিনিস? ভ্যালিডেশন হচ্ছে যে ওই যে ফর্মের মধ্যে যেই ডাটাগুলো আমরা দিব ইউজার, আমরা বলতে ইউজার যখন দিচ্ছে, আমি যখন ইউজার হিসেবে রিঅ্যাক্ট করতেছি, তখন হচ্ছে আমি যে ডাটাগুলো দিব, সাপোজ আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অনেক কিছুই থাকতে পারে। সো এই যে জিনিসগুলো দিব, এই জিনিসগুলো ভ্যালিড হচ্ছে কিনা, ঠিক আছে? ভ্যালিড হচ্ছে কিনা বলতে, আমি ফার্স্ট নেমের জায়গায় আমি ফার্স্ট নেম যেহেতু দিতে হয় হচ্ছে তোমার ইংলিশ
লেটার হবে, তাই না, ইংলিশ লেটার হবে, আমি ওইখানে কোনো নাম্বার দিচ্ছি কিনা বা স্পেশাল কোনো ক্যারেক্টার দিচ্ছি কিনা। ইভেন মনে করো ইমেলের ক্ষেত্রে বা আমি ওই ফিল্ডটা খালি রাখতেছি কিনা, যদি আমি খালি রাখি তাহলেও তো ওটা খালি রাখলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। ইমেলের ক্ষেত্রে যেরকম ইমেলের একটা স্ট্রাকচার আছে, তোমরা জানো ইমেলের একটা ফরম্যাট আছে, তোমার নাম @ বা সামথিং যেটা দাও তুমি প্রথমে তারপরে @ তারপরে হচ্ছে তুমি যদি জিমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে gmail.com, বা যদি তুমি অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে সেটা .com, yahoo.com হতে পারে, যে কোনো কিছু .com হতে পারে। সো ওই যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা অনেকে যদি ইমেল অ্যাড্রেসের জায়গায় অন্য উল্টাপাল্টা কিছু দেয়, অন্য উল্টাপাল্টা কিছু লেখে, তাহলে আমরা যাতে ওটা ধরতে পারি, বলতে পারি যে না, তোমার ইমেল অ্যাড্রেসের যে ফরম্যাটিংটা সেটা ঠিক নাই, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। আর হচ্ছে তোমার ফোন নাম্বারের ক্ষেত্রে বা মনে করো তোমার ডেট অফ বার্থের ক্ষেত্রে যে জিনিসগুলো, যেগুলো ফোন নাম্বারের ক্ষেত্রে শুধু নাম্বার দেওয়া যাবে, বাট আমরা ওখানে যদি নাম্বার না দিয়ে ইউজার অন্য কিছু দেয়, যাতে আমরা এখান থেকে আমাদের সিস্টেম থেকে বলে দিতে পারি যে না, তুমি আসলে শুধু নাম্বার দিতে হবে, নাম্বার ছাড়া অন্য কিছু এখানে অ্যালাউড না। তো এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, ঠিক আছে। সো ফর্ম ভ্যালিডেশনে আমরা কোডে চলে যাই। আমি অলরেডি কোডটা তোমাদের জন্য টাইপ করে রাখছি, কারণ টাইপ করতে একটু সময় লাগবে, বেশ বড় একটা কোড। সো টাইপ করে রাখছি, তোমাদেরকে আমি বুঝাবো যে কিভাবে কোন কোন লাইনে কি কি হলো। সো আমরা যাই, প্রজেক্টে যাই। আমরা প্রথমে কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় তোমরা অলরেডি সবাই জানো, তারপরেও হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, এইখানে আমি একটা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ক্লাস 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। এর মধ্যে আসলে প্রজেক্টটা ওইটা না, ওটা একটা ফোল্ডার। প্রজেক্টটা যেটা হবে সেটা হচ্ছে এই যে জেএস ফর্ম ভ্যালিডেশন প্রজেক্ট, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। সো এই এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা কি কি রাখছি, index.html একটা ফাইল রাখছি, এটা হচ্ছে .html ফাইল। এই যে এখানে টাইপটা অবশ্যই তোমরা যেটা খেয়াল রাখবা, HTML ডকুমেন্ট হবে। আর CSS ফোল্ডার রাখছি, CSS ফোল্ডারের মধ্যে style.css, এই ফাইলটার এক্সটেনশন হবে হচ্ছে, টাইপ হবে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট, ঠিক আছে। এটার মধ্যে আমাদের স্টাইল শিট মানে স্টাইলগুলো থাকবে, CSS কোডগুলো থাকবে। জেএস ফোল্ডারের মধ্যে তোমরা অলরেডি সবাই জানো যে jQuery লাগবে, যেহেতু আমরা jQuery নিয়ে কাজ করতেছি, আমরা jQuery ডাউনলোড করে jQuery ফাইলটা রাখছি, এবং আমাদের একটা script.js যেখানে আমরা কোডটা লিখবো সেইটা রাখছি script.js। সো এটা দুইটাই জাভাস্ক্রিপ্ট ফাইল হতে হবে, টাইপ ফাইলটা হতে হবে। তোমরা জানো যে কীভাবে ফাইলগুলো ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, index.htmlটা এডিট করতে হবে, তারপরে style.cssটা এডিট করতে হবে, তারপরে script.jsটা এডিট করতে হবে। সো আমরা এখন চলে আসি কিভাবে আমরা এডিট করব। এডিটের কাজটা অলরেডি আমরা করছি, কিভাবে করছি সেটা আমি তো তোমাদের বললাম যে আমি কোড এডিট করে রাখছি অলরেডি। তো সেখানে আমি নিয়ে যাচ্ছি তোমাদের, যে আমি কি কি করছি সেটা তোমাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে index.html ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে index.html ফাইল। এই যে দেখো আমাদের এখানে আমি একটু যদি হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের CSS ফোল্ডার ছিল, JS ফোল্ডার ছিল, আর index.html ছিল। সো index.htmlটাতে আমরা আসি। index.htmlটাতে কি করছি, .htmlটা তোমরা জানোই, একদম বেসিক ফরম্যাটিং। তারপরে HTML ট্যাগ শুরু করতে হয়, HTML ট্যাগ শেষ করতে হয়, হেড ট্যাগ শুরু করতে হয়, শেষ করতে হয়, এবং বডি ট্যাগ শুরু করতে হয়, শেষ করতে হয়। হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল আমরা দিলাম যে ফর্ম ভ্যালিডেশন, এগুলো তোমরা অলরেডি সব জানো, আমি দ্রুত বলে চলে যাচ্ছি। লিঙ্ক করতে হয়, আমরা কি লিঙ্ক করতে হয়, css/style.css, মানে আমাদের CSS ফাইলটা, যে style.css ফাইলটা আছে, এই যে CSS ফোল্ডারের মধ্যে এই যে style.css, এই ফাইলটা আমি এখানে লিঙ্ক আপ করছি, CSS ফোল্ডারের নেম /style.css। তারপরে আমি কি করছি, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কী করতে হয়, জাভা স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করতে হয়, জাভা JS ফাইলগুলো। প্রথমে আমি কোন ফাইলটা অ্যাড করবো, jQuery ফাইলটা কই আছে, এই যে JS ফোল্ডারের মধ্যে JS/jQuery যে ভার্সনটা একদম ফুল নেম সহ। তারপরে করব হচ্ছে আমাদের script.jsটা। সো JS এর মধ্যে 2টা ফাইল এবং স্টাইল একটা ফাইল, 3টা ফাইল আমরা এখানে লিঙ্ক আপ করলাম। একটা হচ্ছে CSS ফাইল লিঙ্ক ট্যাগ দিয়ে, আর স্ক্রিপ্ট ফাইল JS ফাইলগুলো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। আচ্ছা, আমাদের হেডের কাজ শেষ। এখন বডিতে আসি আমরা। বডিতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে H2, প্রথমে একটা H2 নিলাম, নিউ ইউজার রেজিস্ট্রেশন, এটা লেখার জন্য। সো তারপরে হচ্ছে আমি একটা ডিভ নিছি, এই ডিভটার মধ্যে ফর্ম নিছি, ঠিক আছে, একটা ফর্ম ক্রিয়েট করছি। আসলে তোমাদের আগে আউটপুটটা দেখায় আসি, তাহলে বেটার হবে, তোমরা বুঝতে পারবা যে কী জন্য কীটা লিখলাম। সো আমি আউটপুটটা দেখাই। আউটপুটটা দেখানোর জন্য আমাকে ক্রোমটা ওপেন করতে হবে। আমরা প্রথমে চলে যাব হচ্ছে কিভাবে আউটপুটটা, তোমরা অলরেডি জানো কিভাবে আউটপুটটা দেখতে হয়।
এইখানে এই যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা, এটা যদি আমরা কিসের মাধ্যমে ওপেন করি, গুগল ক্রোমে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? আমাদের আউটপুটটা এরকম আসবে। এইটা হচ্ছে আমাদের আউটপুট। গুগল ক্রোমে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। এই যে H2 এখানে দিছিলাম, নিউ ইউজার রেজিস্ট্রেশন, আর এখানে একটা ফর্ম ক্রিয়েট করছি, এইটা হচ্ছে সেই ফর্ম, আর এটা হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এটা হচ্ছে হেডিংটা দেয়া। তো আমরা আবার কোডে চলে যাই। কোডে যে কাজটা আমরা করছি সেটা খেয়াল করো। ডিভ নিছি একটা ওই ফর্মটা ক্রিয়েট করার জন্য, সেটার একটা আইডি দিছি, আইডিটা দিছি হচ্ছে ফর্ম কন্টেইনার। তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। আমি একটু স্ক্রিনের ব্রাইটনেস কি কম আছে কিনা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিয়ে দেখি, চেষ্টা করি বাড়ানো যায় কিনা। মেবি ফুল আছে ব্রাইটনেস, এই জন্য আসলে ইয়ে হচ্ছে না। সো অসুবিধা নাই, আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা দেখতে না পাও, আমি বেটার একটা এটা যদি দেখতে অসুবিধা হয়, আমি ইয়েতে যাই, বা ব্ল্যাক কালারে যাই। ব্ল্যাক কালার মনে হয় দেখতে সুবিধা হওয়ার কথা। সো যে জিনিসটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে ইউজার রেজিস্ট্রেশন H2 দিলাম একটা আমরা। আচ্ছা, H2 পরে আমরা কি করতেছি, একটা ডিভ নিচ্ছি। সেই ডিভটার এইখানে শেষ হচ্ছে। ডিভটার মধ্যে ডিভের আইডি দিব হচ্ছে ফর্ম কন্টেইনার দিয়ে আমরা একটা ডিভ নিচ্ছি এটার আইডি দিয়ে। এই আইডি দিয়ে আমরা স্টাইল লিখবো, স্টাইল ডট সিএসএস এ, সেজন্য আইডিটা নিলাম। এখানে ফর্ম শুরু করতেছি আমরা। ফর্মের মধ্যে ফর্মের একটা আইডি দিব, অবশ্যই ফর্মের আইডি লাগবে। এবং অ্যাকশন আর মেথডটা আসলে যখন আমরা ফর্মটাতে কাজ করব, ফর্মটা সাবমিট করব, তখন প্রয়োজন হয়। সো এখন আসলে এই আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে না হইলেও চলে, সমস্যা নাই। তারপরে আমি দিয়ে রাখছি। সো লেভেল হচ্ছে ফার্স্ট নেম। এই যে তোমরা দেখো এখানে দেখছিলা যে ফার্স্ট নেম লেখা আছে, এখানে আমি আরেকটু দেখাই। এই যে ফার্স্ট নেম, তারপরে ফিল্ড, লাস্ট নেম, তারপরে ফিল্ড, এগুলো হচ্ছে লেভেল। ঠিক আছে, এই যে ফার্স্ট নেম, এগুলো লেভেল ট্যাগ, এটা লেভেল ট্যাগ, এটা লেভেল ট্যাগ, আর এইগুলো হচ্ছে ইনপুট ট্যাগ, এটা ইনপুট ট্যাগ, এটা, এগুলো সবই ইনপুট ট্যাগ, আর এগুলো হচ্ছে লেভেল ট্যাগ। ঠিক আছে, সো আমরা আবার চলে যাই কোডে। তো লেভেল দিলাম আমি ফার্স্ট নেম, তারপর দিলাম একটা ইনপুট ট্যাগের হচ্ছে নেম রাখলাম টাইপ টেক্সট, নেম রাখলাম এফ নেম, প্লেস হোল্ডার দিলাম, আর হচ্ছে একটা স্প্যান রাখলাম। এইখানে দেখো প্রত্যেকটা ইনপুটের পরে আমি একটা স্প্যান রাখছি। স্প্যানটা কী কাজে, স্প্যানের একটা আইডি দিছি। তো স্প্যান একটা স্পেস, যে স্পেসটা আসলে দেখা যাবে না আউটপুটে, তোমরা এখানে দেখো দেখতে পাচ্ছ না, আমি আবারও দেখাবো, এখানে স্পেস দেখতে পারবে না। কিন্তু এই স্প্যানটাতে আমি কি করব, যখন আমার ওই যে যদি যেই ফর্ম ভ্যালিডেশনের যে ইনফরমেশন যদি রাইট হয়, সেই ইনফরমেশনটা যখন দেখাইতে হবে, সেটা আমি ওই স্প্যানের মধ্যে আউটপুটটা দেখাবো। ঠিক আছে, এই স্প্যানের এই যে এই আইডিটা ধরে, এইখানে এই আইডিটা ধরে আমি এই স্প্যানের মধ্যে আউটপুটটা দেখাবো। এই জন্য আমি এই স্প্যানটা এখন ফাঁকা রাখছি। ঠিক আছে, স্প্যানে কিছু লিখি নাই। স্প্যানে আমি যখন লিখবো হচ্ছে যখন যে কুয়েরি দিয়ে লিখবো, আসলে যে কুয়েরি দিয়ে যখন আমি ভ্যালিডেশনটা ঠিকঠাক মতো হবে না, ফাঁকা থাকবে বা কোনো রং ইনফরমেশন দিবে, সেটা আমি এই আইডিটা ধরে সেইখানে আমি তখন ওইটাতে শো করবো। সো দেখো প্রত্যেকটাতে আমি লেভেল দিছি, তারপরে ইনপুট দিছি, তারপরে স্প্যান, সেমভাবে ইমেলের ক্ষেত্রে লেভেল, ইনপুট, স্প্যান, ফোন নাম্বারের ক্ষেত্রে লেভেল, ইনপুট, স্প্যান, আর একদম লাস্টে যে ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, যেটা হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটনটার জন্য আমরা যদি আবার দেখে আসি, এই যে বাটনটা, এই বাটনটার জন্য আমরা মূলত এখানে এই বাটনটার জন্য সাবমিটটা দিছি। ওকে ফাইন। তো আমরা আবার যাই কোডে, এবার আসি। আমাদের কোডটা হয়ে গেল, HTML ফাইলটা হয়ে গেল। এখন style.css ফাইলটাতে কী করতে হবে, এই কোডগুলো সবই তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, এই হুবহু কোডটাই আমি তুলে দিছি।
যাতে তোমরা কোনো চেঞ্জ না হয়। আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করতে চাইছিলাম যে এখানে এখানে আমার পছন্দ হয় না, স্টাইলে হোক বা লেখা হোক, কিন্তু আসলে কিছু চেঞ্জ করে নাই তোমাদের সুবিধার কারণে, যাতে তোমরা এই বই থেকে দেখে দেখে এটা টাইপ করে একদম হুবহু সেম রেজাল্টটা পাইতে পারো। সো এখানে বডিতে স্টাইলিং আছে, আইডিতে আছে, ফর্ম কন্টেনারে আছে, এগুলো সব আছে। এইগুলো বোঝানোর আসলে কিছু নাই, এগুলো অলরেডি তোমরা জানো, বইয়েও আছে। এই উইথ, মার্জিন, ওভারফ্লো যা যা করতে হয় এগুলো সবই জানো। সো এগুলো আসলে আমি এখন আর বোঝাচ্ছি না, যেগুলো ওখানে হুবহু যা যা আছে আমি একদম সেম সেম লিখছি, একটু এদিক সেদিক লিখে নাই, সবই সেম আছে। আমি স্ক্রিপ্টটা বোঝাই, আসলে এই সিএসএস বোঝানোর কিছু নাই। script.js চলে যাই, এই যে স্ক্রিপ্ট ফাইলটাতে আমরা কি কি কাজ করছি সেটা বোঝাই। তোমরা প্রথমেই জানো যে document.ready ফাংশন যেটা, সো সেই document.ready ফাংশনে এটা প্রথমে লিখতেই হয় অবশ্যই, যে যদি আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে কাজ করি তখন অবশ্যই document.ready এই ফাংশনটার মধ্যে সব কোড লিখতে হয়, তোমরা জানো। সো এটা আমি এখানে শুরু করছি এবং একদম লাস্টে যে শেষ করছি document.ready। সো এর মধ্যে বাকি সবটা লিখবো। এখন কি করব, যেটা হচ্ছে আমাদের এই যে ভ্যালিডেট করার জন্য 3টা ফাংশন লাগবে। তোমরা অলরেডি আগের সেমিস্টারে পাইথন কোর্সটা করছো, প্রোগ্রামিং এসেনশিয়াল, ওই পাইথন কোর্সের ফাংশন সম্বন্ধে অবশ্যই জানো যে কীভাবে ফাংশন লিখতে হয়। তো এইখানে ফাংশন ইয়ার মতো পাইথনের থেকে অনেকটাই মিল আছে, তবে একটু সিনট্যাক্স ওয়াইজ ডিফারেন্স, তাছাড়া সব থিমটা মিল, তোমরা জানো ফাংশন কি। সো ফাংশনের হচ্ছে এখানে আমরা নাম দিছি ফাংশনের, এবং এগুলো হচ্ছে প্যারামিটার, ফাংশনের মধ্যে প্যারামিটার। সো ফাংশন আমি এখানে শুরু করতেছি, এখানে শেষ করতেছি, এগুলো হচ্ছে ফাংশনের নেম, এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার, যে ভ্যালু আমার ফাংশনের লাগবে। সো এখানে আমরা 3টা ফাংশন লাগবে, একটা হচ্ছে ভ্যালিড টেক্সট ফিল্ড ফাংশন, আর একটা হচ্ছে ভ্যালিড ইমেইল ফাংশন, আর একটা হচ্ছে ভ্যালিড নাম্বার ফাংশন। কারণ হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে তোমরা জানো যে ফার্স্ট নেম লাস্ট নেমের ফিল্ড আছে, ইমেইলের ফিল্ড আছে, আর ফোন নাম্বারের ফিল্ড আছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম ওইগুলো হলো টেক্সট, সো আমরা টেক্সট ভ্যালিড করব। ইমেল অ্যাড্রেসটা এখানে ভ্যালিড ইমেল এই ফাংশন থেকে ইমেল ভ্যালিড করব, এবং যে ফোন নাম্বারটা সেটা আমরা ভ্যালিড নাম্বার থেকে আসলে করব, ভ্যালিডেট করব। সো আমরা আসলে এখানে আসি, দেখি যে ভ্যালিড টেক্সট ফিল্ডে কী করা হয়েছে। ভ্যালিড টেক্সট ফিল্ডে আমরা দেখো একটা, তোমরা জানো যে jQuery-তে একটা কি বলে, তোমার যে কোনো একটা এলিমেন্ট ক্যাচ করতে হয়, ধরতে হয়। এলিমেন্টটা কীভাবে ধরবো, আমরা এখানে এলিমেন্টটা ধরছে হচ্ছে ইনপুট নেম দিয়ে ফিল্ডের নেম, এই যে ফিল্ডের নেম আমরা এখানে প্যারামিটার হিসেবে নিচ্ছি, সেই প্যারামিটারের এই ফিল্ডের নেম ইকুয়াল টু, যেমন ফিল্ড নেম কীভাবে আসতেছে, ফিল্ড নেম যেমন যদি আমরা এখানে আসি index.html আসি, ফিল্ড নেমটা দেখো, এই দেখো আমি এখানে নেম দিছি ফার্স্ট নেমের, এই যে ইনপুট টাইপ, এটার নেম হচ্ছে এফ নেম, ঠিক আছে। তাহলে নেম ইকুয়াল টু এফ নেম, এইটা চলে আসবে আমার এই যে এখানে আমি যখন ফিল্ড নেম ভেরিয়েবল হিসাবে দিব, এই ফিল্ড নেমের মধ্যে থাকবে এফ নেম, তাহলে নেম ইকুয়াল টু এফ নেম, এই জিনিসটা চলে আসবে এখানে। তাহলে আমরা বুঝতে পারবো যে কি ধরতেছি, আমরা এই যে ফিল্ডটা, নেমের যে ফিল্ডটা, সেই ফিল্ডটা ধরলাম, সেই ফিল্ডটা ধরে কি করতেছি, ডট ভ্যাল, মানে ওইটার যে ভ্যালু, ইউজার যে ইনপুটটা ওইটার মধ্যে লিখছে ওই টেক্সট বক্সে, সেই ইনপুটটা তো আসলে আমরা বুঝতে পারবো না যে কী ইনপুট, সেটা নেওয়ার জন্য এই ভ্যাল ফাংশনটা ইউজ করতে হয়। এটা একটা বিল্ট ইন ফাংশন। তো ডট ভ্যাল দিলে এই ভ্যালুটা চলে আসে। এইটার যদি ডট লেন্থ একটা বিল্ট ইন ফাংশন, যদি আমরা দেখি যে লেন্থটা 1-এর থেকে কম, তার মানে কিছুই নাই। 1-এর থেকে কম মানে কি, একটা লেটারও লেখা হয় না ওখানে, তার মানে 1-এর থেকে কম। 1-এর থেকে যদি কম হয় তার মানে কি ওখানে খালি আছে, তাহলে আমাদের একটা অবশ্যই এটা খালি থাকা যাবে না। তাহলে আমি যদি এই কেস পাই, যদি আমি এই কেস পাই, তাহলে আমি কি করব, এখানে বলবো যে এই যে আইডিটা ধরছি আমি, আইডি দিয়ে, ওই যে ওইখানে স্প্যান ছিল মনে আছে, এই যে স্প্যান, এই যে আইডি f94, এই আইডিটা আমি এখানে এই যে আইডি হিসেবে প্যারামিটার হিসেবে নিয়ে নিচ্ছি। এই প্যারামিটার হিসেবে নিয়ে এখানে আমি ধরবো, ধরে ওই স্প্যানটাকে ডট টেক্সট, ওই স্প্যানে টেক্সট দিব, কি টেক্সট দিব, প্লিজ ইন্টার ইন্ডেক্স, কারণ তুমি এখানে খালি রাখতে পারবে না, এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, কিছু না কিছু তোমার লিখতে হবে, সেটা দেখাবে। এবং এটা একটা ইরর ক্লাস অ্যাড হয়ে যাবে। ইরর ক্লাসটা কেন অ্যাড হয়েছে, ইরর ক্লাসটা অ্যাড হয়েছে হচ্ছে, দেখো এখানে ইরর ক্লাসের একটা কালার দিছি, রেড কালার, যাতে ওটার ওয়ার্নিং মতো দেখা যায়, ঠিক আছে। সেই রেড কালারটার জন্য আমি ইরর ক্লাসটা অ্যাড করে দিচ্ছি ওই আইডিতে, যাতে ওইটা রেড কালার, টেক্সটটা রেড কালারের হয়, এই টেক্সটটা রেড কালারের হবে সেই জন্য। এখন আসো কি করছে আবার, এবার যদি টেক্সট ফিল্ডটা যদি নাম্বার হয়, তাই না, যদি সাপোজ আমরা ওই টেক্সট ফিল্ডে কোনো নাম্বার দিয়ে দিই, নাম্বার তো দেওয়া যাবে না অবশ্যই, নাম তো নাম্বার হইতে পারে না। সো এখানে যদি আবার আমি চেক করতেছি যে যদি এখানে নাম্বার হয়, ইজ NaN, এটা একটা বিল্ট ইন ফাংশন, NaN মানে হচ্ছে নট এ নাম্বার, নট এ নাম্বার। সো নট এ নাম্বার যদি হয়,
নটের নাম্বার চেক করতেছি, নটের নাম্বার যদি ফলস হয় তার মানে কি, নটের নাম্বার ফলস হওয়া মানে আসলে এটা নাম্বার। সো যদি নাম্বার হয় তাহলে অবশ্যই আমার এটা ইরর হবে, তাই না? প্লিজ ইন্টার ইন টেক্সট, আমাকে বলতে হবে যে টেক্সট দাও, নাম্বার দেওয়া যাবে না, নাম্বার নট অ্যালাউড। এখানে আমরা লিখে দিতে পারি নাম্বার নট অ্যালাউড, কমা দিয়ে নাম্বার নট ALL অ্যালাউড, ঠিক আছে? নাম্বার নট অ্যালাউড, এখানে নাম্বার ইনপুট দেওয়া যাবে না, শুধুমাত্র টেক্সট দিতে হবে, ঠিক আছে? সো এখানে নাম্বার কিনা আমি চেক করলাম, নাম্বার কিনা চেক করে তারপরে দিলাম যে নাম্বার দেওয়া যাবে না, শুধু টেক্সট দিতে হবে। তারপরে ওই ইরর ক্লাসটা অ্যাড করে দিলাম। ইরর ক্লাসটা কেন অ্যাড করতেছি, ওই যে টেক্সটটা, ওই টেক্সটটা, এই যে টেক্সটটা এখানে দেখাবে ওই স্প্যানের মধ্যে, স্প্যানের এই যে আইডিটা, স্প্যানের মধ্যে যেটা দেখাবে সেটা জানি রেড কালারের হয়, ঠিক আছে? সেই জন্য আমি ইরর ক্লাসটা অ্যাড করতেছি এবং এগুলো রিটার্ন ফলস করে দিচ্ছি, যার মানে হচ্ছে যে ট্রু না, আমার এখানে ভ্যালিডেট হয়নি, ফলস। এলস যদি এই দুইটা কেস না হয়, এই দুইটা কেস যদি না হয় তাহলে অবশ্যই সে টেক্সট ইনপুট করবে। যদি সেটা মানে একদম কিছু খালি না রাখে বা নাম্বার না দেয় তাহলে অবশ্যই সেটা টেক্সট ইনপুট করবে। সো টেক্সট যদি ইনপুট করে এলসে যে আমরা তখন কি করব, তখন আমরা আসলে ওই ইনপুট থেকে ক্লাসটা রিমুভ করে দিব, ঠিক আছে? ইনপুট থেকে ওই ইরর ক্লাসটা রিমুভ করে দিব, আর সেটা হচ্ছে ফেড আউট করে দেবো। আসলে এখানে একটু ভুল আছে, এটা কোডে মনে হয় এরকমই লিখছে, হ্যাঁ বইয়ের কোডটা আসলে এরকম লিখছে, যার কারণে আমিও এরকম লিখছি। এখানে এইটা ইনপুটটা রিমুভ, এখান থেকে রিমুভ করার দরকার নাই, কারণ রিমুভ তো আমার এই ক্লাস এইখানে নাই, রিমুভ আছে আমার কোথায়, আমার রিমুভ আছে হচ্ছে এই আইডিতে। সো এই আইডিতে যদি রিমুভ থাকে তাহলে আমি শুধু এইটা রিমুভ করে দিলেই হচ্ছে, এইখানে রিমুভ করলে, এইটা রিমুভ করলে হচ্ছে রিমুভ ক্লাস, আমার ওইখান থেকে রিমুভ করার দরকার নাই, কারণ ওইটা তো আমার অ্যাড নাই। সো আমি ওই যে স্প্যান থেকে আইডিটা রিমুভ করে দিব অ্যান্ড ফেড আউট করে দেব, ঠিক আছে? যদি ফেড আউট করে দিই তাহলে কি হচ্ছে যে আর দেখা যাবে না ওই জিনিসটা, এখন রিটার্ন ট্রু করে দেবো। সেমভাবে আমরা আসি ইমেল ভ্যালিডেশনটা কীভাবে করছি। ইমেল ভ্যালিডেশনেও সেম আমি দুইটা প্যারামিটার নিয়েছি, ফিল্ড নেম আর আইডি, কারণ তোমরা জানো যে ওইটা আমাদের লাগতেছে। সো ভেরিয়েবলের মধ্যে আমি ওই যে ইয়েটা রাখলাম, ইনপুট থেকে ফিল্ড নেম নিয়ে যে ভ্যালুটা হবে ডট ভ্যাল, এই ভ্যালুটা ফাংশন কল করে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখানে রাখলাম। তার মানে ইমেল অ্যাড্রেস হিসাবে ওই ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা আমি আসলে আলটিমেটলি এই এ ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। আচ্ছা, এ ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুটটা রাখার পরে কি করতেছি, এই যে আমি একটা ফিল্টার ক্রিয়েট করতেছি, এই ফিল্টারটা আসলে চেক করবে যে ইমেলের ওই ফরম্যাটিংটা ঠিক আছে কিনা। তো তোমরা জানো যে অ্যাট দ্য রেটের আগে যে কোনো কিছু দেওয়া যায়, তাই না? কোনো নাম দেওয়া যায়, কোনো নামের সাথে কোনো নাম্বার দেওয়া যায়, ডট দেওয়া যায়, ড্যাশ দেওয়া যায়, আন্ডারস্কোর দেওয়া যায়। এই জন্য এটাকে আমি এই যে এই পর্যন্ত এই জিনিসটা হচ্ছে অ্যাট দ্য রেটের আগের পোর্শনটা, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন তোমরা যদি ম্যাথ কোর্সে রেগুলার এক্সপ্রেশন জেনে থাকার কথা, যদি নাও জানো তো গুগলে ঘাটলে একটু সার্চ করলে রেগুলার এক্সপ্রেশন কী জিনিস সেটা তোমরা জেনে যাবা। সো রেগুলার এক্সপ্রেশন দিয়ে মূলত এই ফরম্যাটিংটা চেক করতে হয়, কারণ এখানে কি লেখা আছে সেটা তো আমি জানি না। সো আমি কিভাবে বলবো যে তোমার এখানে, সো আমি এখানে দেখো বলে দিচ্ছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিচ্ছি ক্যাপিটাল স্মল লেটার এ থেকে জেড, তার মানে স্মল লেটার এ থেকে জেডের মধ্যে যে কোনো লেটার হওয়া যাবে। এ থেকে জেড ক্যাপিটাল, তার মানে এ থেকে জেডের ক্যাপিটালের মধ্যেও কিছু হইলে হওয়া যাবে। ইভেন প্রথমে যদি নাম্বার হয় 0 থেকে 9-এর মধ্যে তাও সম্ভব, তাও অ্যাকসেপ্ট করব। সাথে কি হইতে পারে, সাথে আমার হইতে পারে যদি আন্ডারস্কোর হয় সেটা অ্যাকসেপ্ট করব, যদি ডট হয় সেটা অ্যাকসেপ্ট করব, ড্যাশ হলে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? এগুলো সবই অ্যাকসেপ্ট করব, যদি সবই আমরা এগুলো অ্যাকসেপ্ট করব, এর বাইরে আর কোনো কিছু অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? তারপরে অ্যাট দ্য রেট হবে, প্লাস অ্যাট দ্য রেট হবে। অ্যাট দ্য রেট হওয়ার পরে কি হচ্ছে, অ্যাট দ্য রেটের পরে আসতেছে হচ্ছে আবার ওই যে জিমেইল বা ইয়াহু যেটাই তুমি বলো সেই জিনিসটা, তাই না? অ্যাট দ্য রেটের পরে সেই জিনিসটা আসতেছে। সো অ্যাট দ্য রেটের পরে আমার আসবে এই আবার হচ্ছে লেটার আসতে পারে, ঠিক আছে? এরকম লেটারগুলো আসতে পারে, অথবা হচ্ছে নাম্বারও আসতে পারে। জিমেইলের ওখানে জিমেইল ইয়াহু এই জায়গাগুলোতে নাম্বার বা ডট ড্যাশ এই জিনিসগুলো আসতে পারে। সো এই জন্য আমরা এখানে এটা দিলাম। তারপরে সাথে প্লাস করে কি হবে তার, আচ্ছা এই যে কোনো কিছু আসতে পারে এখানে, হ্যাঁ। দেন এই পর্যন্ত আসতে পারে আসলে অ্যাট দ্য রেটের পরে এই পর্যন্ত আসা পসিবল। এখন আসো @gmail.com, কমের ক্ষেত্রে কি আসতেছে, কমের ক্ষেত্রে আসবে হচ্ছে এখানে
এ থেকে জেড পর্যন্ত, কারণ এখানে অবশ্যই ওটা হচ্ছে .com বা .biz বা যেটা জানো তোমরা, যে ওটা খুবই ছোট একটা টেক্সট হয় এবং সেটা স্মল লেটারের হয়, ওটা কিন্তু ক্যাপিটাল লেটার হয় না। সো অবশ্যই এটা স্মল লেটার হইতে হবে, .com হোক বা .info হোক, .edu হোক, ঠিক আছে, .bd হোক, .gov হোক, সেই জিনিসগুলো এই যে এরকম স্মল লেটারের হয়, ক্যাপিটাল লেটার হয় না। এবং সেটা কি হয়, সেটার লেন্থ হয় হচ্ছে সর্বোচ্চ 4, 2 থেকে 4, 1 হয় না, 2 থেকে 4 হয়, তাই না? 2 হতে পারে বিডির ক্ষেত্রে 2 হতে পারে, আর সর্বোচ্চ 4 হতে পারে, ইনফো, INFO, এর বেশি খুব সম্ভবত মানে সচরাচর হয় না। এখন অবশ্য ডোমেন নেমের এক্সটেনশন অনেক বেশি বড় বড় আছে, .টেকনোলজি আছে, অনলাইন আছে, অনেক কিছু আছে। সো সেটা আমরা জাস্ট এটা এখানে নাম্বার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো এই এক্সপ্রেশনটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এটা একটা ফিল্টার ক্রিয়েট করলাম, হ্যাঁ, এক্সপ্রেশন। সো আমরা কি করতেছি, এই যে আবার এবার এই টেস্ট করব, ঠিক আছে, এই ফিল্টারটা .টেস্ট, এই ফিল্টারে নিয়ে আমি টেস্ট করব, টেস্ট ফাংশনটা বিল্ট ইন ফাংশন, এ ভ্যালুটা পাঠাবো, এর মধ্যে ঠিকমতো ম্যাচ করে কিনা। এ যদি এখানে ম্যাচ করে তাহলে আমরা কি বলবো, যে এটা ট্রু, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে। যদি এটা রিটার্ন ট্রু করে তাহলে আমরা এই যে আইডিটার স্প্যানের আইডি, ওইখানে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওটা ফেড আউট করে দিব, আর ইরর ক্লাসটা রিমুভ করে দিব যদি কিছু থেকে থাকে, ট্রু যদি হয়। যদি না হয়, সাপোজ এখানে টেস্টটা ফুলফিল হলো না, টেস্টটা পাস করতে পারলো না, তাহলে কি হবে, তাহলে দেখাবে ওই যে আইডিটা, স্প্যানের যে আইডিটা, সেই আইডিটার মধ্যে টেক্সটে দেখাবে প্লিজ টাইপে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিখতে হবে, আর ওই ইরর ক্লাসটা অ্যাড করে দিবে এবং রিটার্ন ফলস করে দিবে। আচ্ছা, এবার আসি নাম্বারে। ভ্যালিডেট নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে সেমভাবে আমি দুইটা প্যারামিটার নিচ্ছি, দুইটা প্যারামিটারে এইখানে এই যে আমার একটা ফাংশন ছিল ইজ নান, তার মানে নট এ নাম্বার। যদি নাম্বার না হয় তাহলে কি হবে, নাম্বার না হইলে আমার ফলস রিটার্ন করতে হবে, তাই না? সো নাম্বার না হইলে নাম্বার আমি এখান থেকে ভ্যালু হিসাবে নিচ্ছি, এই যে ভ্যালু ইনপুট ফিল্ড নেম, তার মানে ইনপুটের ফিল্ড নেম এখন আসবে হচ্ছে এই যে ফোন, এই ফোনটা আসবে। ফোন আসলে ফোনের মধ্যে .ভ্যাল, যে ভ্যালুটা আমরা পাবো, ফোনের ইউজার যে ভ্যালুটা দিবে সেটা আমি যদি নাম্বার না হয় তাহলে কি বলবে, ওই যে স্প্যানটা আছে সেই স্প্যানের টেক্সটে দিবে হচ্ছে অনলি নাম্বার প্লিজ, নো টেক্সট অ্যালাউড, এখানে কোনো টেক্সট অ্যালাউড হবে না। এবং একটা ইরর ক্লাস, ইরর ক্লাসটা হলো রেড কালারের জন্য এবং রিটার্ন ফলস। আর যদি তা না হয় তাহলে কি হতে পারে, লেস দ্যান 1, মানে যদি 0 হয়, সাপোজ মনে করলাম যে নাম্বার দিছে ঠিকই না, কিন্তু হচ্ছে মানে ভ্যালু হচ্ছে 0, ভ্যালু যদি 0 দেয়, 1-এর থেকে কম দেয়, তাহলে কি হবে, তাহলে আমরা বলবো যে এখানে ফিল্ড মানে খালি রাখা যাবে না, ইরর। আর যদি এই দুটার একটাও না হয়, এই দুটা যদি মানে ফলস হয়ে যায়, তাহলে আসবে আমার এলসে আসলে কখন কি হবে, ওই দুইটা ফলস মানে হচ্ছে অবশ্যই নাম্বার, টেক্সটও হয় নাই বা ব্ল্যাঙ্কও নাই, তাহলে অবশ্যই নাম্বার যদি হয় তাহলে আমি ওই আইডিটা ফেড আউট করে দেবো এবং ক্লাস রিমুভ করে দেবো। একই কথা, এটা উপরে দিই নিচে দিই, এটা নিয়ে সমস্যা নেই। সো এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে, আমার এটা রিটার্ন ট্রু দেখাবে এবং বলবে যে এটা আসলে আমার নাম্বারটা ঠিক আছে, তখন আর আমার অসুবিধা নাই। সো আমি একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিই, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিলে আসলে আগে রিমুভটা ক্লাসটা করে নিলে তাহলে হ্যাঁ, না সরি, ভুল করলাম, এখানে ঠিকই ছিল, এখানে ঠিক ছিল, আগে ফেড আউট তারপরে রিমুভ ক্লাস, এইখানে একটু ভুল হয়েছে। এটা আসলে বইয়ে এরকম দেয়া আছে, বইয়ের এই জিনিসগুলো আমি আগে থেকে টাইপ মানে চেঞ্জ করি নাই, তোমাদের দেখায় চেঞ্জ করতেছি, যাতে তোমরা মানে মনে না করো যে কীভাবে কী হইলো। এখানে আসলে আগে, এটা একই কথা, এটা আগে পরে দিলে কোনো সমস্যা নাই, তবে ফেড আউটটা আগে দিলে হবে কি, যে প্রথমেই ওই লেখাটা ভ্যানিশ হয়ে যাবে, তারপরে রিমুভ করবে, তা না হলে আগে রিমুভ করে ব্ল্যাক দেখা যাবে, তারপরে ফেড আউটটা হবে, একটু হবে আর কি। সো যাই হোক, ওটার কোনো বিষয় না, আমি এটা সেভ করে ফেললাম। তো তোমরা, আমি তাহলে স্ক্রিপ্টটা দেখালাম। আচ্ছা, স্ক্রিপ্টের এই অংশটুকু বাকি আছে, প্রথমের এই অংশটুকু, তাহলে আমরা 3টা ফাংশন লিখে রাখলাম আগে। রাখার পরে এই যে আরইজি ফর্ম, তার মানে আমরা ফর্মের যে একটা নাম দিছিলাম, ওই আসাম, এই যে আরইজি ফর্ম, এই ফর্মের যে নামটা দিছিলাম, এই ফর্মটা ধরে আমি কি করতেছি, সাবমিট ফাংশন, সাবমিটটা যখন ক্লিক হবে, সাবমিট ক্লিক হইলে তখন আমাকে এই যে আমি এইটা চেক করবো, ইফের চলে যাব ভ্যালিড টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ডের এফ নেম, এফ ইনফো,
মানে এই যে টেক্সট ফিল্ডটা, এই যে টেক্সট ফিল্ডটা মানে ভ্যালিড হয়েছে কিনা ওই ফাংশনে পাঠাবো, ওই ফাংশনটা কল করতেছে। যদি ট্রু হয় তাহলে আর একটা ফাংশন কল করবে টেক্সট ফিল্ড। আবার কেন টেক্সট ফিল্ড? কারণ ওই যে লাস্ট নেমের জন্য লাস্ট নেম পাঠাচ্ছি, এই যে লাস্ট নেম আর লাস্ট নেম ইনফো। আবার চেক করবে কি ইমেলের জন্য চেক করবে ভ্যালিড ইমেল ফাংশনে। আবার চেক করবে হচ্ছে ভ্যালিড নাম্বারের ক্ষেত্রে আমার ফোন আর ফোন ইনফো, এই ইমেলগুলো দিয়ে প্রত্যেকটা আমি চেক করবো ফাংশনে পাঠাইলাম। যদি প্রত্যেকটা ফাংশনে ঠিকমতো হয় তাহলে রিটার্ন ট্রু দিবে, আর যদি কোনো না কোনো একটা ভুল থাকে তাহলে অবশ্যই রিটার্ন ফলস দিবে। ঠিক আছে, সো এটা করলেই মোটামুটি আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা তাহলে এটা কীভাবে কাজ করে, সেটা আমরা কীভাবে কাজ করতেছে সেটা আমরা ব্রাউজারে যে দেখে আসি। এখানে আমাদের ব্রাউজারে আমি একটা রিফ্রেশ দিয়ে নিলাম। আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু ব্ল্যাঙ্ক রেখে সাবমিট করি, দেখো প্লিজ ইন্টার ইন টেক্সট কোনো না কোনো, এবং এখানে টেক্সট লাস্ট নেমে ইমেলে বলতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আর ফোন নাম্বারে ফিল করতে হবে ফিল্ডটা। ঠিক আছে, সো আমি প্রথমে আসলাম এখানে, যদি আমি নাম্বার দিই তাহলে কি বলবে, দেখো প্লিজ ইন্টার এনি টেক্সট, নাম্বার নট অ্যালাউড। ঠিক আছে, এখানে নাম্বার অ্যালাউড হবে না, রেড কালার দেখাচ্ছে। আমি যদি আমার নামটা দিই তাহলে সাবমিট করলাম, দেখো এখানে নাই, চলে গেছে। দেন আসো লাস্ট নেমে সেমভাবে একই রকমই হবে। সো আমি আসলে এই ভ্যালুটা দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলে এটা আর থাকবে না। এখন আসো ইমেল অ্যাড্রেসে যদি আমি সাপোজ কিছু একটা দিই, হ্যাঁ, তাহলে আমি যদি সাবমিট করতে চাই বলবে যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, সো আমি যতক্ষণ পর্যন্ত ভ্যালিড ইমেল অ্যাড্রেস না দিব ততক্ষণ পর্যন্ত আসলে আমারে ওইখানে রেড সিগন্যালটা দেখাই যাবে। দেখো এখন আর রেড সিগন্যালটা নাই। ফোন নাম্বার আমি যদি টেক্সট দিই কোনো কিছু তাহলে ও দেখাবে অনলি নাম্বার, নো টেক্সট অ্যালাউড। আমি যদি নাম্বার দিই তাহলে এই যে সাবমিটটা হয়ে গেল। তার মানে ওইখানে আর রং ইনফরমেশন নাই, যার কারণে সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হইলে আসলে কোথায় যাবে, কি হবে, সেই জিনিসগুলো তো আমরা পরের কাজ আর করি নাই, যার কারণে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, সাবমিট হয়ে গেল। সো এটা ঠিকঠাক মতো সাবমিট হইলো, এটা হচ্ছে বোঝা গেল যে আমি যেহেতু এটা চলে আসলো, সো ঠিকঠাক মতো সাবমিট হলো। সো আমরা যে কাজটা করলাম, আমরা একটা ফর্ম ভ্যালিডেশন করলাম, এটা jQuery ইউজ করে করলাম, অবশ্যই jQuery ইউজ করে করছি। এবং আশা করি তোমরা কোডটা বুঝতে পারছো। কোডটা তোমরা আজকে আমি আপলোড করে দিচ্ছি। কোডটা তোমরা অবশ্যই করবা, খাতা কলমে করবা, বইয়ে আছে বই দেখে করবা। আমার এই ভিডিওটা পজ করে করতে পারো। আমি এটা ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিয়ে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব। সো সেখান থেকে তোমরা দেখে করতে পারবা। এবং করে অবশ্যই কোনো সমস্যা হইলে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা। এই ভিডিও যেখানে আমি পোস্ট করব গ্রুপে, ওই গ্রুপের নিচেই কমেন্ট করে জানাবা। তাহলে আমি নেক্সটে তোমাদের ওই কমেন্টে উত্তর দিতে পারবো, অথবা দেখা যাচ্ছে আমি একটা লাইভ করলাম, লাইভ করে সেই লাইভে আমি ওই কোশ্চেনগুলো নিয়ে আবার ডিসকাস করতে পারবো। ঠিক আছে, কালকে রাতে আমি হয়তো বা লাইভ করব, কালকে রাত 8টার দিকে, 7টা 8টা 7:30 8টা এরকম সময় আমি একটা লাইভ করব। তোমাদের এই কোশ্চেনগুলো যদি থাকে তাহলে সেটা নিয়ে লাইভ করব, যদি কোশ্চেন না থাকে তাহলে আসলে লাইভ করার দরকার নাই। তো কোশ্চেনগুলো তুমি অবশ্যই আজকের মধ্যে এই কোডটা করবা, করে কোনো প্রবলেম থাকলে সেগুলো জানাবা আমাকে কমেন্টে ওখানে। তারপরে এবং হচ্ছে কালকেও তুমি সারাদিন কাজ করতে পারবা, সারাদিন টাইম আছে কালকেও। তো অবশ্যই কোডটা করবা নিজে বই থেকে আছে, বই দেখে করবা। আমার এখানে দেখে যদি নাও বোঝা যায় কোনো সমস্যা নাই, বই থেকে হুবহু আমি কপি করছি, বই থেকে তোমরা দেখে কোডটা আলাদা করে করবা। তো আমি চাই প্রত্যেকে করবা, যার ম্যাক্সিমামের বাসায় তোমাদের ল্যাপটপ আছে, প্রত্যেকেই আমি চেষ্টা করবো, আমি চাবো যে তোমরা প্রত্যেকে করবা। বাসায় বসে আসো, এখন সময়টা কাজে লাগাও। আর কোনো প্রবলেম হলে তো জানাবাই। তারপরে যদি কোনো ইরর থাকে সেটা বারবার চেক করবা, কারণ ইরর তো তোমার কোডে আসলে ল্যাবে যেরকম আমি দেখে দিই সঙ্গে এখানে তো দেখা সম্ভব না, কারণ এখানে আমি কিভাবে বুঝবো, তোমার কোডটা দিতে হবে আবার আমাকে চেক করতে হবে, তো এটা বেশ একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো। সো তুমি নিজে ট্রাই করবা যে ইরর খুঁজে বের করার, বই থেকে চেক করবা, বইয়ের যে লাইন বাই লাইন এগুলো জিনিসগুলো চেক করবা। সো এইটা ভালো করে টিক করে লিখে কোড করে আমাকে জানাবা কি অবস্থা হইলো। তারপরে আমি আবার সামনের সপ্তাহে আবার ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাস আপলোড করব। আর এর মধ্যে তো গ্রুপে কথা হবে, গ্রুপে যে কোনো প্রবলেম হইলে, যে কোনো হেল্প লাগলে পোস্ট করবা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর গ্রুপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়। আমার পার্সোনালি মেসেজ না দাও বা গ্রুপ মেসেজে মেসেজ না দাও, গ্রুপে যদি তুমি পোস্ট করো কোনো প্রবলেম পড়লে, সেই প্রবলেমের যদি সলিউশন আমি ওইখানে দিয়ে দিই, তাহলে অন্য যে যারা প্রবলেমে পড়বে তারাও ওই সলিউশনটা ওইখান থেকে দেখে বুঝে নিতে পারবে। এটা হচ্ছে সুবিধা। আর যদি তুমি আমার পার্সোনালি নক করো, তাহলে আমি তোমার সলিউশন বলে দিলে আরেকজন প্রবলেম, প্রত্যেকের আমার আলাদা আলাদা করে ওই সলিউশনটা বলতে হবে। সো বেটার হয় গ্রুপে পোস্ট করো তোমার প্রবলেমটা, স্ক্রিনশট দেওয়া দরকার হইলে কোডের স্ক্রিনশট দিতে পারো, ইরোরের স্ক্রিনশট দিতে পারো, সেই স্ক্রিনশটগুলো দিয়ে গ্রুপে পোস্ট করো, আমি ওইখানে যদি অ্যান্সার করে দিব তাহলে প্রত্যেকেরই সুবিধা হবে। ঠিক আছে? তো সবাই বাসায় থাকো, সেফ থাকো, নিরাপদে থাকো। সবাই হচ্ছে যে যে নিয়মগুলো আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই নিয়মগুলো ফলো করো, সুস্থ থাকার চেষ্টা করো। সবাই নিজের নিরাপদে থাকো, বাসায় থাকো, নিজের পরিবারকে নিরাপদে রাখো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।